আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি আরও একটি গল্প ভ্রমণ কাহিনী। এটা থেকে আপনারা ভ্রমণ কাহিনী সম্পর্কে জানতে পারবেন। জি, আমি এখন শুরু করি। সুইজারল্যান্ডের দিনগুলো। সেলিনা হোসেন। সুইজারল্যান্ডের কোতে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। কো শহর নয়, গ্রাম। ইংরেজি বানান CAUX। সুইজারল্যান্ডের অনেক জায়গায় বানান এমন, আগে থেকে জানা না থাকলে উচ্চারণ করে বোকা হতে হবে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে কোতে পৌঁছেছি, সঙ্গে আমার মেয়ে ফারিয়া লারা। জেনেভা বিমানবন্দর থেকে ট্রেন মন্ত্রু যেতে 1.5 ঘন্টা সময় লাগে। মন্ত্রু থেকে পাহাড়ি ট্রেনে কো পৌঁছাতে সময় লাগে 20 মিনিট। ছোট রেল লাইনে এক বগি মিনি ট্রেন পাহাড়ের ওপর উঠতেই থাকে। পথে ছোট ছোট স্টেশন পড়ে, বেশ কয়েকটি জায়গা পর্যটনের জন্য বিখ্যাত। নিচে জেনেভা হ্রদ, নীল জল পাহাড়ের সঙ্গে মিতালি পাতিয়ে খেলা করে। ট্রেন ওপরে উঠছে তো উঠছেই, কখনো সুড়ঙ্গের অন্ধকার, কখনো গাছের সারি। শুধু সারি নয়, অসংখ্য গাছের সবুজ আভা যেন ঠিকরে পড়ে। ঘন সবুজ দূর থেকে কালো দেখায়। ট্রেন পাহাড়ের কত উপরে উঠছিল বলতে পারবো না। শুধু নিচের শহর এবং হ্রদ ক্রমাগত ছোট হয়ে যায়। পাহাড়ের মাথায় দিগন্ত জোড়া বরফের শুভ্রতা। ভাষায় এইসব দৃশ্যের বর্ণনা অসাধ্য। ভুলে গেলাম পথের ক্লান্তি। শান্ত অঞ্চল এই গ্রামটি। ইলেকট্রিক ট্রেন কিছুক্ষণ পর পর আসা যাওয়া করে। ট্রেন আসে মন্ত্রু থেকে এবং গন্তব্য রোসে দোনায় পর্বতের পাদদেশে পর্যন্ত। মোটরের পথেও আছে মন্ত্রু থেকে। সে পথ আরো সুন্দর। লুসান থেকে জেনেভা হ্রদের পাশ দিয়ে সোজা পূর্ব দিকে এগোতে থাকলে লাভ ওর দ্রাক্ষলতার মনোরম ক্ষেত পেরিয়ে ভিভে শহর পৌঁছাতে হবে। আরেকটু এগোলে ক্লারেন্স সাগর। তারপর এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এ সৌন্দর্যের বিস্তার হ্রদ থেকে বরফ পাহাড়ের শীর্ষে, এর মাঝে গ্লেস তার সবুজ সমভূমি নিয়ে হ্রদের ওপরে
ব্যালকনির মতো ছড়ায় আছে। আর একটু এগোলেই পড়বে কোর বাঁক। একজন পর্যটক বলছিলেন, মন্ত্র হলো পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ জায়গাগুলোর মধ্যে একটি। এর মধ্যে কোর সৌন্দর্য অবর্ণনীয় এবং কোনোদিনই ভুলবার নয়। রোদের সমতল থেকে 2000 ফুট উপরে কো, যার সৌন্দর্য অতুলনীয়। প্রকৃতি অকৃপণ ভাবে তার রোদ এবং জল দিয়ে আকাশ তার রঙের বিন্যাস দিয়ে এ জায়গা তিলে তিলে তৈরি করছে। 100 বছরেরও কম সময় আগে এই এলাকায় ছোট ছোট শ্যালে ছাড়া তেমন কিছু ছিল না। সেই সময়কার একজন পর্যটক লিখছিলেন, বসন্তে নার্সিসাস ফুল ফোটার সময় কেউ হয়তো 2-4 জন ব্যক্তির সাক্ষাৎ পেত। হেমন্তের শেষে দেখা যেত 2-4 জন শিকারীকে এবং গ্রীষ্মে বরফ পাহাড়ে ওঠার জন্য লোকেরা ভিড় জমাত। এর আগে এলাকাটি ছিল মন্ত্রর অধিবাসীদের গোচারণ ভূমি। গত শতক পর্যন্ত এই এলাকা মূলত ঘাসের খোলা প্রান্তর, খামার এবং পানি উৎপাদনের কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে 500 প্রতিনিধি এসেছেন সম্মেলন অংশগ্রহণ করতে। নির্দিষ্ট দিনে এক জমজম অনুষ্ঠানের উদ্বোধন হয়। লারা খুশিতে উচ্ছ্বাসিত হয়ে বলে, কত দেশ, কত মানুষ! আমার মনে হচ্ছে অর্ধেক পৃথিবী দেখা হলো আমার। আমিও আনন্দে মাথা নেড়ে বলি, হ্যাঁ, ঠিকই বলেছিস। যেখানে এই অনুষ্ঠানের আয়োজন হয়েছে সেই বাড়ির নাম মাউন্টেন হাউস। এর চারদিকে শুধু পাহাড় আর বন। ওতে রয়েছে সুউচ্চ পর্বত শৃঙ্গ, রোস, দুনাই, ইংরেজিতে বলা হয় মাউন্টেন অব স্নো,
মাউন্টেন হাউসের 6 তলায় আমাদেরকে রুখ দেওয়া হয়েছে। জানালায় দাঁড়িয়ে আমি অপরূপ প্রকৃতি দেখে চোখ জুড়াতাম। লারাকে দেওয়া হয়েছিল 1 তলার ঘরে। ওর বয়সে আরো 4 জন মেয়ে ছিল একসঙ্গে। ওদের মধ্যে একজন ছিল নরওয়ের। মেয়েটি কলকাতার মাদার তেরেসার সঙ্গে কাজ করছিল। সেই গল্প করত ওরা। লারা আমাকে বলে, তুমি প্রকৃতি দেখো আর আমি 4 দেশের মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করি। কার বেশি পাওয়া হলো আমাদের এই ভ্রমণে? আমি বলি, তোমার বেশি পাওয়া হয়েছে। মানুষের সঙ্গে বন্ধুত্ব শিক্ষার একটি দিক। ওদের কাছ থেকে অনেক কিছু তুমি জানতে পারছো। লারা হাসতে হাসতে বলে, ভ্রমণে এসে আমি অপরূপ সুন্দর একটি দেশ দেখতে যেমন পাচ্ছি, তেমন আবার জানার পৃথিবীও পেয়েছি। ওর কথা আমাকে মুগ্ধ করে। সম্মেলনের অবসরে একদিন আমরা রোয়ে শহরের পনির কারখানা দেখতে যাই। রোয়ে পনির কারখানার জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত। প্রতিদিন শত শত টুরিস্ট এই সুস্বাদু পনির তৈরি পদ্ধতি দেখতে এখানে আসে। রুয়ের এই কারখানায় শুধু সেসব গরুর দুধে পনির তৈরি হয় যেসব গরুকে শুধু তাজা ঘাস খাওয়ানো হয়। পরীক্ষা না করে এরা দুধ গ্রহণ করে না। প্রতিদিন সকালে প্রতিবেশী গোয়ালরা 5000 লাইটার ও বিকালে বিভিন্ন প্রান্ত থেকে 8500 লিটার খাঁটি দুধ পৌঁছে দেয় এই কারখানায়। কারখানাটা ছোট একটা দোতলা বাড়ির মতো। একতলায় ক্রমাগত পনির তৈরি হয় আর দোতলায় টুরিস্টদের ভিড়ে এক কার চারপাশ কাঁচ দিয়ে ঘেরা। সেখান দিয়ে নিচে তাকালেই দেখতে পাওয়া যায়
পনির তৈরি হচ্ছে, আর পাশের একটি ছোট্ট ঘরে সারি সারি পনির স্তূপ করে রাখা হয়েছে। পনির বানানো দেখে যখন বেরুলাম, দেখি সামনের দোকানে এই তৈরি পনির ছোট্ট ছোট্ট টুকরো কাঠির আগায় গেঁথে রাখা হয়েছে। একটি কাঠি কিনে মুখে পুরলেই হয়। ফিওনা বলল, লারা, তুমি এক টুকরো খেয়ে দেখো। ও খেয়ে মাথা নাড়ল। চমৎকার, কিন্তু পনির আমরা কেউ কিনিনি। জেফ্রি লারাকে কতগুলো চকলেট কিনে দিল। এরপর আমরা গেলাম প্রাচীন আমলের সেই দুর্গের কাছে। দুর্গ পর্যন্ত পৌঁছার আগে গাড়ি এক জায়গায় পার্ক করতে হয়। এখান থেকে অনেকটা পথ হেঁটে যেতে হবে। রাস্তার দুপাশে অসংখ্য দোকান, দোকানে অজস্র জিনিস, দাম আকাশ ছোঁয়া। কিছু কিনতে পারিনি। নেড়েচেড়ে রেখে দিলাম। তবে দেখে শুনে মনে হলো সুইজারল্যান্ডের হেন জিনিস নেই যা এসব দোকানে নেই। বাড়ি ঘর দেখে মনে হচ্ছিল এলাকাটি পুরনো। প্রতিটি বাড়িতে অজস্র ফুল। কোনো কোনো বাড়ির সামনের দেয়াল এবং গেট গোলাপ কিংবা অন্য কোনো লতানো গাছ দিয়ে পুরোটা আচ্ছাদিত। প্রতিটি বাড়ির জানালায় লম্বা টেপ। মনে হলো ফুল এদের জীবন যাপনের অবিচ্ছেদ্য অংশ। এদের সংস্কৃতি ফুল ছাড়া বর্ণহীন। লারা বলছিল, এদের বাড়িগুলো আমাদেরই মতো। আমাদের বাড়িগুলোতে টিনের চাল, আর এদের বাড়িগুলোতে টালির ছাদ। বললাম, না, তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্য একটি, সেটি হলো রুচির। এদের বাড়িগুলো দেখে মনে হয় নতুন ফুলের বাহারের সৌন্দর্য তীব্র করে দিয়েছে। জেনেভা থেকে যেতেই বের হয়েছি শহরের
সৌন্দর্য তত বেড়েছে। না, শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নয়, ছবির মতো ফুটে আছে বাড়ি ঘর। এই এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা পাহাড়ের ওপরের সমতল। নিচে তাকালে দেখা যায় মসৃণ ঘাস, লাল টালির ছাদওয়ালা বাড়ি এবং পাহাড়ের মাথায় বরফের শুভ্রতা, তার ওপর নীল আকাশ। কোথাও কোনো বাহুল্য নেই, সবটাই গোছানো। ছিম ছিম ধীরিতে ফিরিতে 9টা বেজে গেল, কিন্তু তখনও চারদিক ঝুকঝুকে আলো। মাউন্টেন হাউসের সামনে অনেকে দাঁড়িয়ে গল্প করছে। একদিন বিকালে মারিয়া পোর্টিয়াস আমাদেরকে মন্ত্রু শহরে নিয়ে গেল। আমরা ট্রেনে গেলাম। স্টেশনে থেকে হেঁটে আমরা জেনেভা রোড ধারে গেলাম। ছোটখাটো সুন্দর শহর, একদম লেকের ওপর। চারদিকে ফুলের শোভা। এমন জায়গা নেই যেখানে ফুলের টব নেই। লেকের পাড়ে নারী, পুরুষ, শিশুদের ভিড়। আমরা লেকের পাড়ে অনেকক্ষণ হাঁটলাম, আইসক্রিম খেলাম। লেকের নীল জল, রাজহাঁস সাঁতার কাটছে। দূরে নৌকা, ওপরে পাহাড়। কি যে ভালো লাগছিল হাঁটতে। মারিয়া আমাকে কয়েকটি দোকানে নিয়ে গেল। কিছুই কিনতে পারলাম না। একটা জিনিস বুঝতে পারলাম না যে এরা গরুর গোয়ালায় যে ঘন্টা বাঁধে, সে ঘন্টাগুলো বিভিন্ন আকারে এবং রঙে প্রতিটি দোকানে সাজানো। দেখতে সুন্দর। আমি খুব ছোট একটা ঘন্টা কিনলাম 5 ফ্রাঁ দিয়ে। শুধু সুইজারল্যান্ডের স্নেত স্মৃতিচিহ্ন হিসেবে মারিয়া 2-4টা প্রয়োজনীয় জিনিসও কিনল। তারপর ট্রেনের সময় হয়ে এলে আমরা ছুটলাম। মারিয়া টিকিট কিনল। ট্রেনে বসে অনেক গল্প হলো।
ওর সঙ্গে জানতে চাইলাম ও কি কাজ করে। পরিষ্কার ভাষায় বলল, গৃহস্থলীতে সাহায্য করার জন্য সে বিভিন্ন পরিবারে কাজ করে। শুনে চমকে উঠি। যে বিবরণ দিল তাতে আমাদের দেশের আয়ার কাজ। ওর মুখের দিকে তাকিয়ে থাকি। ও আমার প্রতিক্রিয়ার কথা ভাবতে পারে না, ভাবতে পারে না। আমি জানি ওদের দেশে কাজটাই মুখ্য। ওরা নিজেদেরকে সেভাবেই দেখে। মারিয়া ওর অভিজ্ঞতার কথা বর্ণনা করে যাচ্ছে যে পরিবারে শুধু বুড়ো বুড়ি দুজন থাকে, সে ধরনের পরিবারেই বেশি কাজ করতে হয়। বুড়ো বুড়িরা লোক পেলে কেবল কথা বলতে চায়, অকারণে আটকে রাখে। ইত্যাদি নানা কথা। মারিয়ার 3 মেয়ে, সেজন্য ওরা স্বামী স্ত্রী একসঙ্গে বাড়ি থেকে বের হতে পারে। দুজনে পালা করে বের হয়। এবার মারিয়া বেরিয়েছে ইংল্যান্ড হয়ে সুইজারল্যান্ডে। প্রতি সামারে ওরা কোথাও না কোথাও যাবার চেষ্টা করে। বলে, নিচু জিল্যান্ডে এটা হবে না, নিউজিল্যান্ডে তো দ্বীপে চারদিকে সাগর, সেজন্য আমাদের প্রতিবেশী দেশ নেই। আমাদের বেরোতে হলে লম্বা পথে বেরোতে হয়। তোমাদের তো একদিকে সাগর, তাই না? ঝলমলে মুখে কথা বলে যায় মারিয়া। এমন যদি হতো আমাদের দেশে সারা বছর মানুষের বাসায় কাজ করছো, আমরা ঘুরে বেড়াতে পারতাম পুরো পৃথিবী। মুহূর্তে আমরা আশেপাশের সব সৌন্দর্য ম্লান হয়ে যায়, কিছুই ভালো লাগে না। মারিয়া বলল, কি হয়েছে তোমার বলো? দেশের কথা মনে পড়ছে? আমাদের অনেক মেয়ে মানুষের বাসায় কাজ করে, কিন্তু পুরো পৃথিবী ঘোরার সুযোগ ওদের নেই। যেদিন সম্মেলন শেষ হলো সেদিন বিকেলে সম্মেলনের
সেক্রেটারি বলল, আগামীকাল সকালে আমাদের এক বন্ধু জেনেভা যাবে। আমি বলছি আপনাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে, আর ট্রেনে যেতে হবে না। শুনে খুশি হয়ে গেলাম। একটা ঝামেলা থেকে তো বাঁচা গেল। ট্রেনে গেল, মন্ত্রতে গিয়ে আবার জেনেভা ট্রেনে উঠতে হতো। তাছাড়া সড়ক পথে যাবার অভিজ্ঞতা থেকে বঞ্চিত হব না। শুভ ভোরের উঠে গোছা করে নিলাম। একতলা থেকে লারার ফোন এলো। তুমি রেডি? বললাম, হ্যাঁ। আর কটা দিন থেকে গেলে হয় না? কেন? এত সুন্দর জায়গা আর কি আসা হবে? হয়তো হবে না, কিন্তু যত সুন্দরী হোক, থাকার কথা ভেবো না। এ কিন্তু তোমার মাটি নয়, তোমার দেশ, তোমার মাটি। লারা ফোন রেখে দিল। গাড়ির চারপাশে অনেকে ভিড় করে দাঁড়িয়েছিল। গাড়িতে যাবার সুযোগ পেয়েছে দেখে সুশোভা আর বিজয়লাক্ষ একসঙ্গে বলল, ইউ আর লাকি। একদল বাচ্চা ঘিরে ধরছে লারাকে। বুঝলাম বন্ধুত্ব ওদের মধ্যেই দ্রুত হয়। কোজে ভালোবাসা এবং বন্ধুত্বের কথা বলে, তা সব সময় আগামী প্রজন্মের দিকে হাত বাড়িয়ে রাখে। যে ভালোবাসা দেশের সীমানা অতিক্রম করে পৌঁছে যাবে সব দেশের মানুষের হৃদয়ে। যে ছেলে মেয়েরা লারার সঙ্গে কথা বলছে, তারা প্রত্যেকেই ভিন্ন দেশের নাগরিক। তারা কত গভীরভাবে ওদেরকে মনে রাখার কথা বলছি, ঠিকানা দিচ্ছে, চিঠি দিবার কথা বলছে, আশা প্রকাশ করছে যে হয়তো আবার কখনো দেখা হবে, আবার কখনো দেখা হবে, কখনো দেখা হবে। কত আবেগ, কত আবেগ, প্রবল অনুভূতি। ওদের মুখের দিকে তাকিয়ে থাকি, ওদের হাসি দেখি, আর চোখের সামনে মুছে যায় দেশের সীমানা। মনে হয় ওদের কোনো আলাদা দেশ নেই, ওরা সবাই এক। এর জন্যেই কি লারা মন খারাপ হয়? ছেড়ে যাবার
আগে আরো 2 দিন বেশি থাকতে চায়। আবার বড়রা অনেক বেশি বৈষয়িক দেশে ফেরার তারা অনুভব করি। ঘর সংসার কাজ ফেলে এসেছি তো আমাদের বন্ধুত্ব হৃদয়ের নয়, কাজের এবং স্বার্থের। সব দেশের লারাদের বন্ধুত্ব হৃদয়ের। কোর আকাশ ভবিষ্যৎ ওরা এভাবেই গর্বে। লেখক পরিচিতি। সেলিনা হোসেনের জন্ম 1947 খ্রিস্টাব্দে রাজশাহীতে। তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ উপন্যাসিক ও ছোট গল্পকার। ইতিহাসে দেশভাগ, মুক্তিযুদ্ধ ও প্রগতিশীল সমাজচিন্তা তাঁর রচনার প্রধান বিষয়। সেলিনা হোসেনের গল্প গ্রন্থগুলো হচ্ছে উৎস থেকে নারীত্ব, খোলা করতাল, মতিজানের মেয়েরা ইত্যাদি। পোকামাকড়, ঘর বসতি, হাঙ্গর, নদী, গ্রেনেড, গায়ত্রী সিন্ধ ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস। সাহিত্যে অবদানের জন্য সেলিনা হোসেন দেশ বিদেশের নানা পুরস্কার লাভ করেছেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার 21 ও স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। পাঠ পরিচিতি ও মূল ভাব। সুইজারল্যান্ডের অপরূপ সৌন্দর্যের কোষ শহরে একটি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলাম। লেখা তার সঙ্গে তার ছোট্ট মেয়ে ফারিয়া লারাকে থাকতে দেওয়া হয়। ভিন্ন দেশ থেকে আগত সমবয়সী 4 জনের সঙ্গে। ফারিয়া সহজেই তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলায় পাহাড়ি ট্রেনে জেনেভা থেকে পৌঁছে সম্মেলনের ফাঁকে ফাঁকে সাগর, পাহাড় ঘেরা সবুজ ও মন্ত্রর প্রাকৃতিক দৃশ্য দেখে লেখক ও লেখক কন্যা লারা মুগ্ধ। বিভিন্ন দেশের মানুষের সাবলীল আচরণে বন্ধুত্বে আবার লেখকের মন খারাপ ও হলো ধনী ও
সুন্দর দেশের সঙ্গে নিজের দেশের তুলনা করে। অবশেষে বিদায় 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 বেলা এলো, লারা মন খারাপ হলো, তবু নিজের দেশের মায়াটাও বড় কথা। এই ভ্রমণ কাহিনীতে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য, জনজীবন ছাড়াও জগতের সকল মানুষের মধ্যে যে গভীর আত্মীয়তার বন্ধন রয়েছে তা প্রতিফলিত হয়েছে। ওকে বন্ধুরা, ভালো থাকবে। আশা করি গল্পটা ভালো লেগেছে। ওইভাবে ভালো আসলে পড়তে পারিনি। যাই হোক, এই গল্পটা থেকে আপনারা ভ্রমণ কাহিনী সম্পর্কে অনেক কিছুই বুঝেছেন এবং দেশ সম্পর্কেও বুঝেছেন। মানে আপনি যদি ভ্রমণ করতে যান, আমার দেশে আসেন, তখন আপনার কেমন লাগবে প্রাকৃতিক দৃশ্যগুলো, প্রকৃতির যে আচরণ এবং মানুষের আচরণগুলো এবং এখানে রেল লাইন, সড়ক পথগুলো দেখে কেমন লাগবে এবং এখানের দাম ছোঁয়া জিনিস কিনা সেগুলো দেখে আপনার কেমন লাগবে, আপনারা অবশ্যই অনুভব করতে পারবেন, অনুমান করতে পারবেন। আসলে অনুমান আর অনুভব এক জিনিস নয়। অনুমান এক জিনিস, অনুভব এক জিনিস। অনুমানে ভুল হয়, অনুভবে কখনো ভুল হয় না। তো যাই হোক, আর কিছু বলবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার নিজের খেয়াল রাখবেন, কারণ এই পৃথিবীতে কেউ কারো খেয়াল রাখে না। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। আমার প্রতিটি বিষয় নিয়ে হাজির হওয়া যেগুলো, সেই ব্যাপারগুলো আপনাদের কাছে চলে যাবে। আপনারা চাইলে শেয়ার করে দিতে পারেন।